না 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 না, দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, বলটা দাও, দাও দাও, আমাকে দাও। ওই বলটা আমাকে দে, এদিকে এদিকে, ওদিকে না, এদিকে এদিকে, আমাকে দে, আমাকে দে, দাও দাও দাও। বাবালে তুমি লঙ্কা খাচ্ছ, খেও না, ঝাল লাগবে। দাও 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 দাও, বলটা দাও। লঙ্কায় ঝাল লাগবে, লঙ্কা ফেল, আগে লঙ্কা ফেল, ফেল দে, ফেল দে। ওরে দাঁড়া দাঁড়া, ওটা ভেঙে দেখি 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 দেখি, তুই লঙ্কা কোথায় পেলি পাগল? দা বল। সকালবেলায় ঘুম থেকে উঠলেই যেটা লাগে সেটা হচ্ছে ডিম, ডিম সিদ্ধ। এক একজনের এক এক রকম মত, কেউ খাবে হাফ বয়েল, কেউ খাবে মিডিয়াম, কেউ খাবে ভীষণ শক্ত। তো ওই জন্য আমি আগারো কোম্পানির এই গ্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচারটা নিয়েছি। এটা ভীষণ ভালো, পুরোটা দেখতে পাচ্ছ স্টেনলেস স্টিলের। এটা ক্যারি করাও ভীষণ সুবিধা হবে। আমরা যখন ঘুরতে যাবো, তোমাদের দাদা হয়তো ভীষণ ডিম পছন্দ করে, খুবই মিনি সাইজের। হ্যাঁ, এখানে আমি এখন একটা পোচ বানাবো। তো আরাধ্যা তিধার জন্য ওরা মিডিয়াম খেতে পছন্দ করে। এখানে তোমরা ডিম সিদ্ধ করতে পারবে, এর মধ্যে 8টা ডিম একসাথে সিদ্ধ করা যাবে। জাস্ট এই ট্রেটাকে এর মধ্যে রাখতে হবে। আর এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছে, সেটাতে আলাদা আলাদা করে যদি সফট খেতে চাও কতটা জল দিতে হবে, যদি একটু মিডিয়াম খেতে চাও কতটা জল দিতে হবে, যদি একটু হার্ড খেতে চাও কতটা জল দিতে হবে, আর যদি কোনো সবজি টবজি এর মধ্যে স্টিম করতে চাও, এই যে এখানে একটা ট্রে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এই ট্রেটার মধ্যে কিন্তু হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিলেই, মানে অয়েল ব্রাশ করে নিলেই পোচ করতে পারবে। তো ত্রিধা আর আরাধ্যা হচ্ছে মিডিয়াম খেতে পছন্দ করে বলে আমি মিডিয়াম মাপের জলটা নিয়ে নিয়েছি। তো জলটাকে প্রথমে এই যে মিডিয়াম মাপে নিয়ে নিয়েছি, এবার জলটাকে প্রথমে এখানে ঢেলে দেব। এর মধ্যে ঢেলে দিলে আর কিচ্ছুর দরকার নেই, অটোমেটিক মেশিন চালু হয়ে যাবে। এবার এই ডিমের ট্রেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যেই পোচের জন্য যে ট্রেটা আছে এটা এর উপরে বসিয়ে দেবো। হালকা করে এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব, তারপরে ডিমগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি এই আগারো কোম্পানির এগ বয়লারটা আর পোচারটা। তো আজকে দেখা যাক কেমন হচ্ছে, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি, ভীষণ এক্সাইটেড। তো একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর দেখো অন করতেই কিন্তু এই নীল সুইচটা, মানে আলোটা আর কি জ্বলতে শুরু করেছে। আর একটু ভিতরে স্টিমটা হতেই, মানে এটা যে ঢাকনাটা যে মানে ট্রান্সপারেন্ট, সেই জন্য কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে। এটা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর পোচটা এত সুন্দর হয়েছে, এত কিউট হয়েছে, কি বলবো। মানে যেসব বাড়িতে বাচ্চারা আমার মনে হয় ডিম খেতে পছন্দ করে না, তাদেরকেও যদি এরকম করে বানিয়ে দেওয়া হয়, ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে। তো যেহেতু আমি মিডিয়ামের জলটা দিয়েছিলাম, দেখো মিডিয়াম মানে পোচটা হয়েছে ভীষণ সুন্দর, আর দুটোই খুব সুন্দর। পোচটা কেমন হয়েছে দেখতে আর খেতে? আরাধ্যা তো ভীষণ খুশি হয়ে গেছে। ত্রিধা ফার্স্ট টাইম এরকম পোচ খাচ্ছে। দিদা বলছে মা খুব সুন্দর হয়েছে। তো এখন না মাঝে মধ্যে মিস্ত্রিরা ভীষণ কামাই করছে। যখন আমরা প্রথম বাড়িটাকে কন্ট্রাক্টে দিই, তখন বলেছিল 1 মাসের মধ্যে আমাদের বাড়ি কমপ্লিট করে দেবে। তারপরে তো এখন 2 মাস হয়ে গেল, এখনও লিন্টন পর্যন্ত উঠলো না। আর একটা ব্যাপার হচ্ছে, মানে ত্রিশান হওয়ার পর থেকে, মানে আমি দুর্গাপুজোর সময় একটা বেডশিট কিনেছিলাম, যেটা আমার একদমই কেনা হয়নি। সেটা হচ্ছে বেডশিট। আমার বেডশিটগুলো অনেক পুরনো হয়ে গেছে। আর ত্রিশান হওয়ার সময়, আর যে বেডশিটগুলো একটু ভালো আছে সেগুলো না কটনের না, একদম একটু মানে মিক্স টাইপের, অনলাইন থেকে কিনেছিলাম। তো খুব একটা ভালো না, ওই জন্য আমি ওইগুলো না খুব একটা সচরাচর পাতি না। আর এইগুলোও কিন্তু আমার অনলাইন থেকেই নেওয়া, কিন্তু ভীষণ ভালো, এত নরম আর পিওর সুতি। ছেলের জন্য এখন যেহেতু একটু গরম, মানে বর্ষা ছিল কিন্তু তার মধ্যেও ভীষণ গরম, ওই জন্য সবসময় চেষ্টা করি সুতিরটা পাততে। খুব তাড়াতাড়ি ভাবছি যে কয়েকটা বেডশিট কিনবো, মানে পছন্দসই। আমার যেমন সাদার উপরে ব্লুর প্রিন্ট দেওয়া বেডশিটগুলো খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, ওই কোথাও না কোথাও গিয়ে কি হয়, এখন বাচ্চা যেহেতু ছোট, সাদাটা না ওই কেমন যেন একটু ওয়াশিং মেশিনে কাচতে দিলে সেই মানে ভালো ব্যাপারটাও থাকে না, আর কেমন হয়ে যায়। তো আজকে ভাবলাম যে আজকে অহনাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, রান্নাবান্না কিছু নেই, ওই জন্য একটু ঘর পরিষ্কার করি। তো ফ্রিজটা ভীষণই নোংরা হয়েছিল, ফ্রিজের সমস্ত কিছু দেখো আমি খুলে ফেলেছি, বাদ বাকি যে ড্রয়ারগুলো আছে এগুলোও খুলে ফেলবো, মানে ফ্রিজের যে রাবারটা থাকে ওটাকেও খুলে দিয়েছি, ওটাও ভীষণ নোংরা হয়েছে। অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। আমি না মাসে একবার, না হলে হয়তো 1.5 মাসে একবার, আগে তো মাসে মানে 15 দিন 20 দিন পর একবার করে ফ্রিজ পরিষ্কার করতাম, কিন্তু এখন আর সেটা হয় না, ছেলেকে নিয়ে সময় পাই না।
আর এই ফ্রিজ যেদিনকে পুরোপুরি ডিপ ক্লিন করি এতটা সময় লাগে কি বলবো, মানে অনেকটা সময় লাগে। কারণটা কি বলো তো, স্কচব্রাইট দিয়ে এইভাবে মানে ঘষার পরে কিন্তু আমি এইরকমভাবে জল দিয়ে আর কি খুব ভালো করে এটাকে ধুয়ে দিই আর কি। তো এই ধুয়ে দিলে কি হয়, একদম সুন্দরভাবে এটা কিন্তু ক্লিন হয়ে যায়। মানে মুছলে দেখবে তেমনভাবে পরিষ্কার হয় না, আর ধুলে কোণে কোণে যা নোংরা থাকে না সমস্তটা বেরিয়ে যায়। এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, এটাও মানে হাঁড়ি করে জল নিয়ে এসেছি। এবার সবাই ভাববে যে এরমভাবে জল দিচ্ছি তাহলে তো গোটা বারান্দাটা জলে ভরে যাচ্ছে। কিচ্ছু করার নেই, মানে ফ্রিজ যেদিন আমি পরিষ্কার করি, মানে ডিপ ক্লিন যেদিনকে করি এরকম করেই করি। জলের বন্যা বয়ে গেলে সেই জলগুলোকে আবার ওই মানে ঘর মোছা যে লাঠিটা আছে ওটা দিয়ে ছেঁকে ছেঁকে আর কি ইয়ে করে দেবো। তো এইরকমভাবে ধুয়ে দিয়েছিলাম, প্রথমে 1 হাঁড়ি জল দিয়ে ধুয়েছি, পরে আবার 1 হাঁড়ি জল দিলাম। তো এই দেখো কত সুন্দর, দেখো পরিষ্কার হয়েছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু এটাকে মুছে ফেলবো। আর তোমাদের দাদাভাই ওর একটা বন্ধুর বাড়ি থেকে খেজুরের গুড় আনিয়েছিল শীতকালে, সেটা হচ্ছে 5 কিলো। তো দুর্ভাগ্যবশত গুড়টা ওই দাদারা জানি না ফ্রিজে রেখেছিল না রাখেনি, একটা বোতলের মানে বদ্ধ বোতলের মধ্যে রেখে দেওয়ার কারণে ও আনার পরেই 1 বোতল মানে গুড় তখনই নষ্ট হয়ে গেছিলো, মানে পুরো টক হয়ে গেছিলো। তো সেটা না খেতে পেরেছি না কাউকে দিতে পেরেছি। আর একটা বোতল যেটা ছিল সেটাই খেয়েছি, মানে সেটাই খেতে পেরেছি, 2 কেজি গুড় খেতে পেরেছি, বাদবাকি পুরোটাই ফেলে দিতে হয়েছে। তো তারপরে দেখো ফ্রিজটা কত সুন্দর করে মুছে নিলাম একটা শুকনো কাপড় দিয়ে, পুরো মনে হচ্ছে না যেন নতুন ফ্রিজ। আর এই দেখো সব ভিতরের যেগুলো ছিল সেগুলোকে বার করে এখানে রেখেছি, এগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে স্নান করে যাব এখন অহনাদের বাড়িতে। আজকে দুপুরে আমাদের রান্না বান্না নেই, অহনা আজকে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, তো সেই কারণে সকাল থেকে এই জঙ্গলগুলো সব পৌরসভা থেকে বলা হয়েছিল রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে, এক পক্ষে ভালো হচ্ছে। এইগুলো কি বলতো, বর্ষাকালে ঝোড় জঙ্গলে না প্রচণ্ড পোকামাকড়ের উৎপত্তি হয়। এই পড়ে যাবি বাবা, তো ওই সাপ খোপের ভয়। আর যেহেতু আমাদের বাচ্চারা এই রাস্তা দিয়ে কালীবাড়ির সংস্কারে যায়, পায়ের সাথে বেঁধে গেছে আমার, তো সেই জন্য ভাবলাম যে চলো একটা দিন আজকে পেয়েছি, আজকে দিনটাই পরিষ্কার করি। এই মিস্ত্রি থাকে, আজকে মিস্ত্রিও আসেনি, তাতে আবার মানে জুতোই খুলে গিয়েছে আমার শরীরে আর কোনো বল নেই। দেখো ঘাটকুলে পাতা বেরিয়েছে, এখানেও ঘাটকুল হয়েছে। আমার শুধু ঘ্যাটকুলের দিকে নজর যায়, এখানে কি জানি ঘ্যাটকুল। আচ্ছা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে, আচ্ছা বলে দেখাও তো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে কোনোদিন রাত হয় না? বলো বলো, এটা চিলড্রেন্স ডের জন্য কোয়েশ্চেন। নরওয়েতে না, সূর্য সবার আগে ওঠে। দাদু কই? দাদু দাদুর ঘাড়ে করে আসছে, দেখো দেখ বাবা আবার রাস্তার মধ্যে কি শুরু করেছে। গল্প করতো ছোটবেলায় নাকি আমার বাবা আমার দাদাকে এইরকম করে কাঁধে বসিয়ে বসিয়ে বাজারে নিয়ে যেত, মানে আমার বাবা আমার দাদাকে খুব ভালোবাসতো। তো দিদিদের বাড়িতে থাকতাম এই বাড়িটাতে, তো তখন রাস্তাটা কাঁচা ছিল, আর এখন দেখো ঢালাই হয়ে গেছে, এখন আর এখান থেকে কাদা হয় না। খুব কষ্ট হয়েছে, মানে এইখানে থাকতে যারা যারা আগে যাওয়া আসা করেছে, কাদার মধ্যে এখন খুব ভালো হয়ে গেছে। এখানে দিদিরা ফুল গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ঘড়িতে এখন বাজে মোটামুটি 3টে বেজে গেছে, আর এদিকে হচ্ছে অহনা ভাত বাড়তে রান্নাঘরে ঢুকেছে। আমি ভাবলাম একটু ভিডিও করি। ওর ঘর সব সময় সাজানো গোছানো টিপটপ, ও ভীষণ পরিষ্কার করে রাখতে পছন্দ করে, আর ও ভীষণ পরিষ্কার, মানে সমস্ত জিনিস ঘর থেকে শুরু করে, মানে কখনো ভাড়া ঘরটাকে ভাড়া ঘর বলেও মনে করে না। নিজের মতো করে সুন্দর পরিপাটি করে নিজের সংসারটাকে, আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েদেরই একটা সাজানো গোছানো সংসারের দরকার, সংসারের প্রয়োজন আর কি। তো যেহেতু মেয়ে পড়ানোর জন্য এখানে ভাড়া নিয়েছে, আর দাদাভাইয়ের পোস্টিং তো একদমই বাড়ির কাছে হয়েছে, তো সুতরাং এখন আর খুব একটা অসুবিধা হবে না। যদি তেমন কোনো ফ্যাসিলিটি পায় তাহলে নিশ্চয়ই দাদাভাই নিয়ে যাবে, তাহলে তো আরও ভালো কথা। আর এখানে দেখো থালাতে পুরো একদম মানে যতটা পাচ্ছে, মানে যা খাবো তার ডবল বাড়ছে, তো ভাত একদম ঠেসে ভরছে। আর এই সাইডে ওদের বাসনের ঝাঁকাটা লাগানো ছিল না, তো এই সাইডে দেখো বাসনের ঝাঁকাটা লাগিয়ে নিয়েছে, এটা একটা খুব ভালো কাজ করেছে। এখানে বাসনগুলো রাখলে না ধোয়ার পরে শুকানো দেখতেও ভালো লাগে, নিতেও সুবিধা হয়। তো এইখানে আমাদের ত্রিধাও চলে এসছে, আর আজকে দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, আলু পটল চিংড়ি, চিকেন কষা, মানে এতগুলো তরকারি রান্না করেছে, আর প্রতিটা রান্নাই খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। দিদিভাই চুল বেঁধে দিচ্ছে, ওই দেখো দিদা দিদি চুল বেঁধে দিচ্ছে,
সর্দি চুল বেঁধে দিচ্ছে। তুমি গোপাল শোনা, ওদিকে যেও না, বেশি হাওয়া হাওয়া ঠান্ডা। মা ধরো একে। এগুলো ধুয়ে পরিষ্কার করে উপর করে মানে গেছিলাম অহনাদের বাড়িতে, তারপরে বাড়ি ফিরে এখন এইগুলোকে ভাবছিলাম একটু ফ্রিজটা চালিয়ে গেছিলাম। কেন বলো তো, আমার মাছ ছিল তো, ওই অতক্ষণ বাইরে রেখে গেলে মাছটা নষ্ট হয়ে যেত, তো সেই জন্য ফ্রিজটা অন করে গেছিলাম। এবার ফ্রিজটাকে বন্ধ করে সমস্ত এইগুলো আর কি সেট করে নেব। এগুলো সেট করতে না একটু অসুবিধা হয়, মানে এক একটা খুব সুন্দর খাপে খাপে লেগে যায়, আবার এক একটা থাকে লাগতেই চায় না। রিসেন্ট আমার ফোনে একটা কমেন্টস এসেছে যে আমি নাকি শ্বশুরবাড়িতে ঝগড়া অশান্তি করেছি, সেই কারণে নাকি আমি আর শ্বশুরবাড়িতে যাই না। তো গরমের ছুটি পড়লেই কিন্তু আমি ওখানে গিয়ে প্রায় 8 দিন থেকে আসলাম। জানি না যে কমেন্ট করেছে সে সেটা দেখেছে কি না। আর আমার কোথাও গিয়ে একটা জিনিস খুবই খারাপ লাগে যে মানুষ পজিটিভের থেকে কিছু কিছু মানুষ থাকে যারা একটু নেগেটিভটা বেশি চিন্তা করে। ধরো আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি যে আমি যেমন মাঝে মধ্যে বাপের বাড়িতে যাই, শ্বশুরবাড়ির তুলনায় এখন একটু বাপের বাড়িতে যাওয়া বেশি। মানে শ্বশুরবাড়িতে যদি হয়তো মানে 6 মাসে হয়তো 1বার 2বার যায়, সেখানে বাপের বাড়ি হয়তো 3বার কি 4বার হয়ে যায়, কি মানে একটা অ্যাভারেজ আইডিয়া দিয়ে বললাম যে তার থেকে একটু 1বার 2বার বেশি থাকে। তো এরপরে যখন আমি বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটো জায়গাতেই যাওয়া বন্ধ করে দেবো, মানে আমার যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, কারণ বহরমপুরে তো নিজের বাড়ি একা ফেলে কোথাও যাওয়া যায় না, তো সেক্ষেত্রে যখন হয়তো আমার মাটা বৌদি টৌদি কেউ আমার বাড়িতে আসবে, তখন হয়তো তাদেরকে রেখে আমি হয়তো একদিনের জন্য নয় শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসলাম। কিংবা যখন আমার শ্বশুর শাশুড়ি কেউ এই বহরমপুরের বাড়িতে আসলো, তখন নাই আমি আমার বাপের বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসলাম। তাছাড়া তো সম্ভব হবে না। তো তখন কি তোমরা এটা বলবে যে আমার বাপের বাড়ির সঙ্গেও আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমার বাপের বাড়ির সাথে আমি ঝগড়া অশান্তি করেছি তাই যাই না? পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। যখন প্রথম মানে বিয়ে হয়, তখন বাপের বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে মেয়েদের, সময়ের সঙ্গে সঙ্গে তারা যেতে পারে না। তেমন আমারও তাই। আমি শ্বশুরবাড়িতে তখন ত্রিশান ছিল না, আমি প্রত্যেক মাসে মাসে আমি এখানে ভাড়া এসেও আমি শ্বশুরবাড়িতে যেতাম। কিন্তু এখন ত্রিশান হয়েছে, ত্রিধার পড়াশোনা, আমি বাড়িঘর করছি, এদিকে মিস্ত্রির চাপ, তো আমি কিভাবে যাব বলো তো সময় বার করে? কেন তোমরা এরকম নেগেটিভ চিন্তাভাবনা করো জানি না। হয়তো আমি এটাই আজকে মনে মনে আমার বরকে বলছিলাম, তো আমার বর আর কি আমাকে এটা বললো বলে আমার মাথাতে আসলো যে কদিন পরে যখন বাড়িঘর হলে আর তুমি যাবে না, তখন বলবে তুমি কি বাপের বাড়িতে ঝগড়া করেছো তোমার মায়ের সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার বৌদির সাথে। ব্যাপারটা সেরকম না। সময়ের সঙ্গে সঙ্গে যখন ছেলেপিলের পড়াশোনা হয়, ছোট বাচ্চা কাচ্চার চাপ বাড়ে, তখন প্রত্যেকটা জায়গাতেই আমাদের যাওয়াটা কমে যায়। তার মানে এই না যে সেই সব মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই। খুব শীঘ্রই যাব বাপের বাড়ি, তো বাবাকে রাখতে আর 2 দিনের মধ্যেই যাব। আর শ্বশুরবাড়ি ভাবছি যে এখন তো বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে, আর খুব বেশি দিন আমাদের বাড়ির কাজটা নেই, তো বাড়ির কাজ বন্ধ হয়ে গেলে শ্বশুরবাড়ি থেকে গিয়ে 2 দিনের জন্য ঘুরে আসব। কারণ অনেক কদিন হয়ে গেল ওখানেও যাওয়া হয়নি, মানে সেই গরমের ছুটিতে গেছিলাম যা, তখন তো বাপের বাড়ি শ্বশুরবাড়ি 2 জায়গাতেই গেছিলাম। তো ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে, দেখো বাপের বাড়ি যাবো বলে বেশি সবজি টবজিও নিইনি, এই যা আছে এই কটা খেয়ে ফুরিয়ে যাব। আর তেমনভাবে এখন 2 দিন আর বাজারও করবো না, এসে তখন একদিন বাজারে যাব। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।